সুপ্রিয় বন্ধুরা, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে অধ্যায় 10-এর মানবদেহ প্রতিরক্ষা বিষয়ে আলোচনা করেছিলাম এবং সামনে কিছু সাধারণ কথা এবং প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করছিলাম, যা মানব জীবনের শুরু থেকেই শুরু হয়ে থাকে। আমি বুঝি আর না বুঝি, আমি দেখি আর না দেখি। যেমন একটা মানব শিশু যখন মার পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হয়, তখনই সে সুস্থ সবল হিসেবে বেরিয়ে আসে, তার যে ওই সময়ের জন্য কোনো রোগ থাকে না। তারপর আস্তে আস্তে যখন সময় পার হয়ে যায়, সময় গড়ায়, তখন দেখা যাবে কি ওই শিশু সুস্থ সবল হয় অথবা ওই শিশু রোগাক্রান্ত হয়ে যায়। এটা কিসের কারণে? বলে প্রাকৃতিতে যে সমস্ত প্রতিবিষ বা অণুজীব বা জীবাণু বা প্যাথোজেন এটা আমাদের দেহের চারপাশে অবস্থান করছে, এরা তখন এসে আমাদের দেহের কাছে ভিড় করে এবং আমাদের দেহের থেকে তার প্রয়োজনীয় খাবার এবং বাসস্থানের জন্য এই অণুজীবগুলো আমাদের দেহের শুরু থেকেই শুরু হওয়ার চেষ্টা করে, যা আমাদের দেহের ওই সদ্য ভূমিষ্ঠ তার মায়ের দেহ থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এসছে তা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। তারপরে সে স্বাভাবিকভাবে সুস্থ থাকে, আর যখন সে প্রতিরোধ করতে পারে না তখন সে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হওয়ার আগেই যদি সেখানে কোনো তার বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা ত্বক বা প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সে আত্মরক্ষা করার চেষ্টা করে নিজে। যদি সে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আত্মরক্ষা করতে পারে, সে ওই পর্যন্ত সুস্থ থাকবে। আর যদি সে প্রতিরক্ষাকে চালু রাখতে না পারে, তাহলে সে সহসাই বা ওই সময়ের মধ্যে সে অসুস্থ হয়ে পড়ে। এই কথা আমরা গত ক্লাসে শিখেছি। এখন আমরা দেখব যে মানুষ সাময়িকভাবে সুস্থ থাকলে কখনো কখনো গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কারণ আমরা বলতে পারি বা বিজ্ঞানীরা ব্যাখ্যা করছে কি, যে এই ক্ষেত্রে তার প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আর ওই সময়ে কার্যকর থাকতে পারছে না। তার কারণে কী হয়েছে, ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়তেছে। তখন বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী দেহ যে প্রক্রিয়ায় সুস্থ হওয়ার চেষ্টা করে, তো সেই প্রক্রিয়ার ব্যবস্থাকে বলা হচ্ছে কি দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এটি হলো কি প্রথম স্তরের মতোই নন স্পেসিফিক। এখানে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নাই বা সুনির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধেও এই ব্যবস্থাটা এখানে নাই। এখানেও কতকগুলি সিস্টেমের সমন্বয়ে ওই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে সক্রিয় করা হয়। একে আমরা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা বলে থাকি। এইটা নন স্পেসিফিক মানে সুনির্দিষ্ট না, এটাও অবস্থার উপর ভিত্তি করে তার দেহের অ্যান্টিবডি ছাড়া, অ্যান্টিবডি ব্যতি রেখে এবং প্রথম স্তরের ব্যবস্থা ব্যতি রেখে তার দেহের যে সমস্ত কোষীয় বস্তু এবং রাসায়নিক পদার্থ, কোষীয় উৎপন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়, সেই ব্যবস্থাকে বলা হচ্ছে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা বা নন স্পেসিফিক ব্যবস্থা। এই ক্ষেত্রে আসছে কি কয়েকটা সমন্বয় আসছে। প্রথমে কি আসছে যে ফ্যাগোসাইট। প্রথমে আসছে কি ফ্যাগোসাইট। আমরা সবাই বলছি কম বেশি জীববিজ্ঞানের ছাত্র হিসাবে পড়ে আসছি, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো যে ফ্যাগো শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ করা, খেয়ে ফেলা। আর সাইট মানে কোষ। অর্থাৎ যখন আমার দেহে প্রবিষ্ট জীবাণুগুলা বা অণুজীবগুলা যখন আমার দেহের কিছু সুনির্দিষ্ট কোষ যখন ওই জীবাণুগুলাকে খেয়ে ফেলবে, খেয়ে ধ্বংস করবে অথবা সে তার নিজের দেহের ভিতরে রেখে দেবে, সেই ঘটনাকে বলা আছে ফ্যাগোসাইট। এইখানে আমরা বলতে পারি কি, আমরা একটু পিছনে ফিরে যাই, যে আমাদের দেহের যে রক্ত এবং রক্তসম ব্যবস্থা আছে, তো রক্তের ভিতরে আমরা জানি 3টে কণিকা আছে। একটা হলো লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তো এই ক্ষেত্রে আসছে কি, যে লোহিত কণিকা শুধুমাত্র রক্ত
প্রয়োজনীয় যে কাজগুলা সেই কাজগুলা করে থাকে এবং শ্বেতকণিকা এবং অনুচক্রিকা তার নিজস্ব কাজ ছাড়াও এই প্রতিরক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার ভিতরে আসছে কি শ্বেতকণিকাগুলা প্রহরীর মতো, যেন আমাকে পুলিশের কথা বলা আছে যে মানুষের যে একটা অতন্দ্র প্রহরী বা পুলিশের মতো কাজ করে আমাদের দেহকে সুস্থ রাখতেছে, সেই একটা বড় কণিকার নাম হলো শ্বেতকণিকা। সেই শ্বেতকণিকার বড় আকারের যে শ্বেতকণিকা, এই বড় আকারের শ্বেতকণিকাগুলো যখন কোনো অণুজীব বা জীবাণু বা প্যাথোজেন আমার দেহের ভিতরে ঢোকে, তখন এই প্যাথোজেনকে ভক্ষণ করে তার নিজের দেহের ভিতরে গ্রাস করে সে আমাদের দেহকে সুস্থ রাখবে, সেই ব্যবস্থাকে বলেছে ফ্যাগোসাইট। এই ক্ষেত্রে কাজ করে নাকি নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। এই ক্ষেত্রে কাজ করে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। অর্থাৎ নিউট্রোফিল বলতে কি, অর্থাৎ শ্বেতকণিকার একটা ভাগ, যে শ্বেতকণিকাটা ক্ষারীয় এবং অম্লীয় দুটা পর্যায়ে কাজ করতে পারে, ক্ষারীয় এবং অম্লীয় দুটা ক্ষেত্রে কাজ করতে পারে, তাকে আমরা বলি কি নিউট্রোফিল। এটা নিউট্রাল, এটাকে কোনো রঞ্জক পদার্থ দ্বারা রঞ্জিত করা যায় না। আর হচ্ছে কি ম্যাক্রোফেজ, অর্থাৎ এখান থেকে এই শ্বেতকণিকার অদানরা শ্বেতকণিকার একটা বড় অংশ বেরিয়ে এসে ওখান থেকে আলাদা হয়ে এসে একটা বড় আকারের কিছু কোষ তৈরি করে, সেই কোষকে আমরা নামতেছি কি ম্যাক্রোফেজ। এইগুলা আমাদের দেহের ভিতরে যখন কোনো বস্তু প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে যখন কোনো জীবাণু দেহের ভিতরে ঢুকে যায়, তখন এই ফ্যাগোসাইটোকে প্রাথমিক অবস্থায় বাধা দেওয়ার চেষ্টা করে, এবং যদি এই কোষগুলা জয়ী হয় জীবাণুর বিরুদ্ধে, তখন আমাদের দেহটা অটোমেটিক সুস্থ হয়ে যাবে। আর যদি এই ফ্যাগোসাইট কোষগুলো আমাদের দেহ থেকে জীবাণুগুলোকে ধ্বংস করতে না হয়, তখন আমরা সহজেই আক্রান্ত হয়ে যাব, যা প্রতিরোধ করে আমাকে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষায় আর কাজ হবে না। তখন আমাকে এরপরে তৃতীয় স্তরের প্রতিরক্ষা বা নির্দিষ্ট বা সুনির্দিষ্ট বা অ্যান্টিবডি নির্ভর অবস্থায় আমাকে যেতে হবে। তারপর আসছে কি সহজাত মারণ কোষ বা এনকেসি বা ন্যাচারাল কিলার সেল। এটিও দ্বিতীয় স্তরের একটা প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ। এই ক্ষেত্রে আসছে কি, এখানেও শ্বেতকণিকার একটা অংশ আছে লিম্ফোসাইট। এর লিম্ফোসাইট বিশেষ ধরনের শ্বেতকণিকা। বিশেষ শ্বেতকণিকা যখন আমাদের দেহ টিউমার অথবা ভাইরাস কোষ দ্বারা আক্রান্ত হয়, এটা টিউমার বলতে আমরা বুঝতে পারি যখন আমাদের দেহের ভিতরে কোষ বিভাজনের সময় কিছু কতিপয় কোষ তার স্বাভাবিক বিভাজন ক্ষমতা হারিয়ে যখন একটা কোষ পিণ্ডে পরিণত হয়ে আমাদের দেহের ভিতরে অবস্থান করে, তখন সেটাকে আমরা টিউমার নাম দিয়ে থাকি। এই কোষগুলা আমাদের দেহের ভিতরে খুবই ক্ষতিকর, কারণ এর স্বাভাবিক বিভাজন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা ঘটনা ঘটতেছে। যেমন আমরা দেখতে পারি আমাদের প্রকৃতিতে উদ্ভিদের ক্ষেত্রে যখন টমেটো গাছে অথবা বেগুনের ক্ষেত্রে যখন ভাইরাস বা পোকার আক্রমণ হয়, তখন দেখা যাবে কি ওই গাছের কতিপয় কোষ গুচ্ছাকার হয়ে একবারে ফুলে একটা অর্বুদ বা গল আকারে সৃষ্টি করে। এটাকে আমরা টিউমার হিসেবে বলতে পারি উদ্ভিদের ক্ষেত্রে। তো উদ্ভিদের ক্ষেত্রে বাইরে দেখা যায়, আর মানুষের ক্ষেত্রে এটা ভিতরে থাকে, যেটা দেখা যায় না। তার কোনো এক সময় যখন প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে যায়, তখন এই কোষটা শক্তিশালী হয়ে তার দেহে মারাত্মক ক্ষতিকারক প্রতিক্রিয়া ঘটিয়ে থাকতে পারে। এই টিউমার এবং ক্যান্সার জাতীয় কিছু কোষ বা ভাইরাসের আক্রমণে কিছু কোষ এরা প্রদাহর কারণে সৃষ্টি হতে পারে, অণুজীবের কারণে। তখন এই লিম্ফোসাইট জাতীয় কিছু কোষ আছে, এই লিম্ফোসাইট জাতীয় অর্থাৎ শ্বেতকণিকার একটা বড় আলাদা কোষ, এই কোষগুলা এই জীবাণুকে শনাক্ত করে, অর্থাৎ এই টিউমার এবং ভাইরাস আক্রান্ত কোষের প্লাজমা ঝিল্লিতে কিছু নির্দিষ্ট পরিবর্তন তারা দেখতে পায়। পরিবর্তন দেখতে পেলে তখন এই পরিবর্তন তারা শনাক্ত করে এই কোষটাকে তারা মেরে আমাদের দেহকে রোগমুক্ত বা জীবাণুমুক্ত করার চেষ্টা করে থাকে। এদেরকে আমরা মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল, যেটা সহজত বলা হয় এই কারণে যে এই কোষটা যখনই
ওই যে প্যাথোজেনের কথা বললাম, ওই প্যাথোজেন যখন দেহের ভিতরে অনুপ্রবেশ করে তখন এরা আগে থেকে শনাক্ত করে রেখে সে চিনতে পারে। এরা সে সব মানে শুরু থেকেই আমাদের দেহের ভিতরে কম বেশি আসে এবং এরা এই জীবাণু গেলেই তারা সহজভাবেই আপনা আপনি তারা এই কাজটা করতে পারে, এই জন্য মানে সহজত মারণ কোষ বলা হচ্ছে। তারপরে ইন্টারফেরন, আমরা সবাই জানি কম বেশি যে মানুষের দেহে অনবরত রাসায়নিক বিক্রিয়া চলতেছে। মানুষের দেহে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া চলতেছে। এই জন্য বলা হয় যে মানুষের দেহ একটা সবচেয়ে বড় রাসায়নিক কারখানা। বা আমরা বলে থাকি যে আমাদের দেহের ভিতরে যে যকৃত আছে, যে লিভার, এই লিভারকে আমরা বলে থাকি যে একটা বৃহৎ জৈব রসায়নাগার। যেমন আজকে বিশ্বে পৃথিবীতে মানুষের সমস্ত মৌলিক চাহিদা পূরণের জন্য জীবজগতের পাশাপাশি আমরা কৃত্রিমভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য আমরা বিভিন্ন বস্তুর সংশ্লেষ করে পরীক্ষাগারে বা গবেষণাগারে আমরা নতুন নতুন বস্তু তৈরি করছি, যা আমাদের প্রয়োজন পুরা করার জন্য সহায়ক হতে পারে। যেমন একটা বলতে পারি এক্ষেত্রে, আজকে যে মহামারী আকারে সৃষ্ট কোভিড-19 সারা বিশ্বে একটা হইচই ফেলে দিয়েছে। এর থেকে আমাদের বাঁচার উপায় খুঁজতে হবে, এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হয়ে যাচ্ছে, সবাই আমরা ঘরবন্দি হয়ে গেছি, হ্যাঁ, স্বাভাবিক কাজ করে ফিরতে পারছি না, মুক্ত বাতাসে আমরা বেরোতে পারতেছি না, ছেলেরা স্কুল কলেজে যেতে পারতেছে না, হ্যাঁ, আমরা সংকুচিত হয়ে পড়ছি এবং এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। করার অস্ত্রটা কি, যে একটা কঠিন অস্ত্র লাগবে। যেমন একজন সন্ত্রাসী যদি তার হাতে বন্দুক বা পিস্তল বা রাইফেল নিয়ে অবস্থান করে, আমি খালি হাতে তার সামনে যাওয়া যেমন দুষ্কর। আজকে এই কোভিড-19 এই মারাত্মক জীবাণুর বিরুদ্ধে আজকে আমরা খালি হাতে লড়াই করার শক্তি আমাদের নাই। যে আমরা যদি তার সামনে আগানোর চেষ্টা করি, আমরা সহজেই পরাজিত হয়ে আমরা মৃত্যুমুখে পতিত হব। এমনকি সারা পৃথিবীর বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য আমরা যে অস্ত্র খোঁজার চেষ্টা করি, সেখানে কি আসছে, রাসায়নিকভাবে আমরা কিছু বস্তু তৈরি, আমরা বলছি কি ভ্যাকসিন দ্বারা বলতেছি, ভ্যাকসিন বা টিকা, এটাও এক ধরনের এই ইন্টারফেরন জাতীয় বস্তু বা রাসায়নিক বস্তু বা গ্লাইকোপ্রোটিন বলা হচ্ছে। এই ইন্টারফেরনের বাংলা কথা, এর রাসায়নিক নাম হলো গ্লাইকোপ্রোটিন। অর্থাৎ যখন গ্লুকোজ এবং প্রোটিনের উপাদানগুলো মিক্সার করা হলে যে একটা নতুন বস্তু তৈরি হয়, তখন আমরা গ্লাইকোপ্রোটিন বলি, যা আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে, একটা উপকারী বস্তু হিসেবে তৈরি হয়। যেমন আমি আগেই বলছি, প্রথম হিসাবে প্রতিনিধি লালার কথা বলতেছি, যে লালাও ভিতরে একটা গ্লাইকোপ্রোটিন বা ইন্টারফেরন বলতে পারে। কারণ আমাদের মুখের ভিতর থেকে আমরা যে খাদ্য খাবারগুলো খাই, এই খাদ্য খাবারের কিছু কণা আমাদের দেহের ভিতরে, মুখের ভিতরে থেকে যায়, শর্করা জাতীয় খাদ্যের একটা অংশ। আর এর থেকে আমাদের দেহে অনবরত প্রোটিন তৈরি হচ্ছে। এই প্রোটিনের সাথে এই গ্লাইকোজেনের সংমিশ্রণের ফলে যে একটা নতুন ধরনের পদার্থ তৈরি হয়, এই জাতীয় পদার্থকে বলা হয় ইন্টারফেরন। এই ইন্টারফেরন আমাদের দেহে বলতে পারি কি রাসায়নিক দুধ বলতে পারি, বা দুধ যেমন একটা দেশের বা একটা জায়গাতে একটা বস্তু, একটা পত্র বা একটা গুরুত্বপূর্ণ বস্তু যেমন বহন করে নিয়ে যায়, ওইরকমভাবে এই ইন্টারফেরন আমাদের দেহের নির্দিষ্ট গ্রন্থিতে তৈরি হচ্ছে, যেটা আমরা লসিকা গ্রন্থি বলতে পারি বা লিম্ফ বলতে পারি। এই লিম্ফ এবং অন্যান্য অস্থির ভিতরে যে কণিকাগুলো তৈরি হচ্ছে, এই সমস্ত কণিকাগুলো মিলিয়ে এই বিভিন্ন লিম্ফে বা লসিকা গ্রন্থিতে কিছু পদার্থের সমন্বয়ে ইন্টারফেরন তৈরি হচ্ছে, যা রক্তস্রোত বা অনালী গ্রন্থির মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন জায়গায় পরিবাহিত হয়ে আমাদের দেহের ভিতরে প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে যে বস্তুগুলা বা জীবাণুগুলা আমাদের দেহের ভিতরে প্রবেশ করে অনাক্রম্য বা ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করে দেওয়ার চেষ্টায় রত, তাকে বাধা দিয়ে আমাদের দেহকে সুস্থ রাখে এবং আমাদের দেহকে পরবর্তী ভাইরাস এবং অন্যান্য জীবাণুর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। তারপর একটা পদার্থ আছে প্রদাহ।
প্রদাহ বলতে আমাদের দেহে কোনো ব্যথা বা ভিতর থেকেই আঘাতের কারণে একটা জ্বালাময় অবস্থার সৃষ্টি হয়, আমরা প্রদাহ করতেছি। বা আমরা যখন দেখি কোনো আঘাত লাগে তখন কোনো টিস্যু ফুলে যায়, লাল হয়ে যায়, বা গাছ চুলকালে পরে দেখা যাবে কি আমাদের উপরে যে ফর্সা চামড়া থাকে দেখা যাবে লাল হয়ে ফুলে গেছে, কিছু সময় যেন চুলকানি ব্যথা অনুভূত হয়। যখন আমার এর ভিতরে সংক্রমণের কারণে অথবা কোনো আঘাতের কারণে অথবা কোনো সিস্টেম বিকল হওয়ার কারণে আমাদের দেহের ভিতরে ফুলে উঠে বা একটা জ্বালাময় অবস্থার সৃষ্টি হয়ে ওই নির্দিষ্ট স্থানে ফুলে লাল হয়ে যে একটা ব্যথার উদ্রেক হয়, সেই ঘটনাকে বলা হচ্ছে প্রদাহ। এই প্রদাহের কারণে আমার কাছে কি আমরা মনে করি মানে খারাপ অবস্থার সৃষ্টি হইল, এটা সর্বক্ষেত্রে খারাপ হইলেও কোনো কোনো ক্ষেত্রে এটা ভালো ইঙ্গিত বহন করে থাকে। যেমন আসছে কি যে যদি কোনো বস্তু ঢোকে, যেমন আমাদের পিঁপড়া যদি কামড়ায় দেখা যাবে কি পিঁপড়ার মুখে একটা প্রোটিন জাতীয় বস্তু থাকে, বা পিঁপড়ার পিছন দিকে যে মতো অংশ লোমের মতো অংশ থাকে যাকে আমরা হুল বলে থাকি বাংলা কথায়, এই হুলের ভিতরে একটা প্রোটিন জাতীয় বস্তু থাকে। এই প্রোটিন জাতীয় বস্তু যেমন যদি আমার দেহের ভিতরে ওরা ফুটাই দেয় পিঁপড়া বা লাল পিঁপড়া বা মৌমাছি, তখন দেখা যাবে কি ওই প্রোটিন জাতীয় পদার্থ আমার দেহের ভিতরে ঢুকে একটা প্রদাহ সৃষ্টি করে। এই ক্ষেত্রে কি আসছে, আমার ভিতরে যে ইন্টারফেরন তৈরি হয়ে আছে, এই ইন্টারফেরন এবং আমাদের দেহের ভিতরে কি আসছে, যে ওই মৌমাছি বা পিঁপড়া কামড়ার ফলে যে একটা প্রোটিন জাতীয় বস্তু তৈরি হইল, এই প্রোটিন জাতীয় বস্তুকে বাধা দেওয়ার জন্য আমাদের দেহের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি, আমরা হিস্টামিন বলে থাকি। যেন আমরা সর্দি হলে পরে বা কোনো অ্যালার্জি হলে আমরা হিস্টাসিন খেয়ে থাকি, অর্থাৎ এটাকে আমার দেহের ভিতরে যে কোনো একটা বস্তু ঢোকার কারণে যে অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে, এই অস্বাভাবিক অবস্থাকে বাধা দেওয়ার জন্য আমরা যে বস্তু ভিতরে বাইরে থেকে ঢোকাচ্ছি তার নাম হলে হিস্টাসিন ট্যাবলেট খাই। ওই রকম একটা বস্তু আমার দেহের ভিতরে তৈরি হয়ে থাকে। এই তৈরি হয়ে ওই প্রদাহ জায়গায় তারা আগমন করে ওই প্রদাহকে নিবারণ করার তারা চেষ্টা করে। তো চেষ্টা করে দেখা যাবে যদি ক্ষতিকারক হয়ে থাকে, কোনো অণুজীব বা কোনো প্যাথোজেন বা কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া যদি ঘটে থাকে, তখন ওই টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রদাহ সৃষ্টি হয়। এই প্রদাহের কারণে অন্য জায়গা থেকে এই হিস্টাসিন জাতীয় বস্তু ওখান থেকে ছুটে এসে ওই বস্তুটাকে সক্রিয় করে এই অণুজীবকে বাধা দেওয়ার চেষ্টা করে আমাদের দেহকে সুস্থ রাখে। এটি একটি দ্বিতীয় স্তরে প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত। তারপরে আসছে কি যে কমপ্লিমেন্ট জ্বর। জ্বর আমরা স্বাভাবিক অবস্থায় যদি রোদের ভিতরে ঘোরাঘুরি করি অথবা কোনো ঘটনা ঘটায়, তখন দেখা যাবে কি আমাদের দেহ তাপ হয়ে যায়। এই তাপটা আমরা মনে করি এটা খারাপ অবস্থা না, এটা খারাপ অবস্থা হলেও কখনো কখনো এটা ভালো দিকেও পরিণত নিতে পারে। এটা আসছে কি যখন কোনো জীবাণু বা কোনো অণুজীব ঢোকার কারণে আমাদের দেহের নর্মাল ফিজিওলজিক ফাংশন বা নর্মাল শারীরবৃত্তীয় কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হলেই কিছু পদার্থের চলাচলে ব্যাঘাত ঘটে। তার কারণে ওই পদার্থ চলাচলে না যেতে পেরে আমাদের দেহের কোনো একটা জায়গায় তাপের সৃষ্টি হয়, তাকে আমরা জ্বর বলে থাকি। এই জ্বরের ক্ষেত্রেও কী আসছে, যখন কোনো অণুজীব আমার দেহের ভিতরে ঢোকে তখন কী হয়, ওই স্বাভাবিক শারীরবৃত্তীয় স্বাভাবিক ঘটনাকে আমাকে বাধা দেয়। তার কারণে কী আসছে, এখানে সিস্টেমটাকে চেঞ্জ হয়ে যায়। তখন এখানে ম্যাক্রোফেজ ওই যে শ্বেতকণিকা বলে আলোচনা করলাম, এই শ্বেতকণিকাগুলো এসে এখানে করে কি আমার ওই স্থানটাকে চলে আসে। তারপরে কী হয়, এসে ওই ফ্যাগোসাইড জাতীয় বা শ্বেতকণিকার বস্তু এসে থাকে ওই জীবাণুর কারণে সৃষ্ট অবস্থাকে প্রশমন করার চেষ্টা করে আমার দেহকে রোগমুক্ত রাখে। তারপরে আসছে গিয়ে এখানে কমপ্লিমেন্টারি সিস্টেম। এটাও একটা দেহের প্রোটিন জাতীয় বস্তু আমার দেহে তৈরি হয় যখন বলতেছে কি অনধিক 20টা প্রোটিন জাতীয় বস্তু, অনধিক প্রায় 20 ধরনের প্লাজমা প্রোটিন মিলিত হয়ে যে একটা সিস্টেম তৈরি করে, সেই সিস্টেমকে আমরা কমপ্লিমেন্টারি সিস্টেম বলে থাকি। এই সিস্টেমে তখন অন্য কোনো বিজাতীয় প্রোটিন আমার দেহের ভিতরে ঢুকে যায় যা আমার দেহ গ্রহণ করতে পারছে না, তো সেই প্রোটিনকে আমার ক্ষতিকর যদি হয়ে থাকে, তো সেই ক্ষতিকর প্রোটিনকে
নষ্ট করার জন্য ওই অনধিক বিষটা প্রোটিন সম্বলিত যে একটা ঘটনা, যে একটা বস্তু তৈরি হয়, এই বস্তু আছে কমপ্লিমেন্টারি সিস্টেম, এটা আমার দেহ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রবাহিত হয়ে এসে ওই আক্রান্ত স্থানে বা আক্রান্ত জীবাণুর স্থানে এসে এটাকে বাধা দিয়ে চেষ্টা করে। জীবাণুকে যদি পরাস্ত করতে পারে তখন ওই জীবাণু পরাস্ত হওয়ার কারণে আমার দেহ রোগমুক্ত থাকবে, সুস্থ হবে। আর যদি এই কমপ্লিমেন্ট সিস্টেম ওই জীবাণুকে বাধা দিতে না পারে তখন আমি সহজেই রোগাক্রান্ত হয়ে যাব। আর যদি সেই রোগাক্রান্ত একেবারে কঠিন অবস্থায়, তখন আমি আমার জীবন নাশের ঘটনা হতে পারে, অথবা আমি তখন অন্য যে সিস্টেম অর্থাৎ তৃতীয় স্তরের প্রতিরক্ষা বা অ্যান্টিবডি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় আমি দিয়ে আমার দেহকে রোগমুক্ত করার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে ভালো থাকো। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, আগামী দিন আবার দেখা হবে।